গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র। আজ তৃতীয় পর্ব। মা বাবা আর পিন্টু যেভাবে অনিশের ব্যাপারটা নিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছিল, তাতে দীপা ঠিকই করে ফেলেছিল তার সঙ্গে আর দেখা করবে না। রবীন্দ্র সদনের কাছে এসে অনিশের জন্য দাঁড়াবেও না, বাস পেলেই উঠে পড়বে। কিন্তু পরের দিন ভবানীপুরে টিউশনি সেরে রবীন্দ্র সদনের কাছে আসতেই দেখা গেল অনিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দীপাকে দেখে উজ্জ্বল হাসি মুখে অনিশ বলেছিল, আপনার আগে আমি এসে গেছি। তক্ষুনি আদিনাথ, কমলা এবং পিন্টুর মুখ দীপার চোখের সামনে মুহূর্তের জন্য ফুটে উঠেই মিলিয়ে গিয়েছিল। আড়ষ্টভাবে সেও হেসেছিল, বলেছিল, তাই তো দেখছি, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই মিনিট 4-5। আসুন। কোথায়? আসুন না। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অনিশের সঙ্গে রাস্তা পার হয়ে ওধারে চলে গিয়েছিল দীপা। যে গাড়িটাই করে দুর্যোগের রাতে অনিশ তাকে বাড়ি পৌঁছে দিয়েছে, সেটা ফুটপাথের ধার ঘেঁষে দাঁড় করানো। রবীন্দ্র সদনের বাস স্ট্যান্ডে গাড়ি পার্ক করা বেআইনি, তাই ওটা এখানে রেখে ওপারে গিয়ে দীপার জন্য অপেক্ষা করছিল অনিশ। আগের দিন পেছনের দরজা খুলে দীপাকে ব্যাক সিটে উঠে বসতে বলেছিল অনিশ। সেদিন কিন্তু সামনের দরজা খুলে দিয়েছে। উঠুন। ব্যাপারটা লক্ষ্য করেছে দীপা, তবে কিছু বলেনি। আস্তে আস্তে উঠে বসে পড়েছিল। অনিশ ঘুরে গিয়ে ওপাশের দরজা দিয়ে ড্রাইভারের সিটে উঠেই স্টার্ট দিয়েছিল। ছোট্ট ঝকঝকে বিদেশি গাড়িটা তেলের মতো মসৃণভাবে গড়াতে গড়াতে রেসকোর্সের দিকে চলে গিয়েছিল। দীপা একটু উদ্বিগ্নভাবেই জিজ্ঞেস করেছে, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? অনিশ বলেছে, বিশেষ কোনো জায়গায় নয়, ময়দানের দিকে কিছুক্ষণ বেরিয়ে টেরিয়ে কোথাও বসে একটু চা খাব। আমি কিন্তু রাত্রিরে বেশিক্ষণ বাইরে থাকি না। মনে আছে, কাল বলেছিলেন 7:30টার মধ্যেই বাড়ি ফিরে যান। হ্যাঁ, তার আগেই ফিরবেন। দীপা উত্তর দেয়নি। স্নায়ুগুলোকে সতর্ক রেখে অনিশের পাশাপাশি ফ্রন্ট সিটে বসেছিল সে, আর হুঁ হাঁ করে অনিশের কথার উত্তর দিয়ে যাচ্ছিল। সেদিন বেশি দেরি করেনি অনিশ। খানিকক্ষণ বেরিয়ে চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় চা খেয়ে 8টার ঢের আগেই দীপাকে পৌঁছে দিয়েছিল। একটা ব্যাপার দীপার চোখে পড়েছে। অঘোর নন্দী লেনে তাদের বাড়ি পর্যন্ত গাড়িটা নিয়ে যায়নি অনিশ। বেশ খানিকটা দূরে বড় রাস্তার মোড়ে তাকে নামিয়ে দিয়ে বলেছিল, কাল কি দেখা হবে? অনিশ যে এরকম কিছু বলবে দীপার আগেই তা মনে হয়েছিল। সে জিজ্ঞেস করেছে, কেন, দরকার আছে? না, দরকার কিছু নেই, খানিকক্ষণ গল্প টল্প করা যেত, এই আর কি। সোজাসুজি অনিশের চোখের দিকে তাকিয়ে দীপা এবার বলেছে, গল্প করার মতো আর কেউ নেই বুঝি? সামান্য থিতিয়ে গিয়েছিল অনিশ, ঘাড় কাত করে বলেছে, অনেক আছে, তবে আপনার মতো কেউ নেই। আমি কি অন্য সবার থেকে আলাদা? এখন পর্যন্ত তাই তো মনে হচ্ছে। একটু চুপ করে থেকে দীপা বলেছে, ঠিক আছে, কাল রবীন্দ্র সদনের কাছে ওই সময় এলে দেখা হতে পারে। ফাইন। অনিশ চলে গিয়েছিল, আর দীপা রাস্তার মোড় থেকে তাদের গলিতে ঢুকে পড়েছিল। ওখান থেকে 3-4 মিনিট হাঁটলেই তাদের বাড়ি। পরের দিনও অনিশের সঙ্গে বিকেলে দেখা হয়েছিল, তার পরের দিনও, এবং এইভাবে প্রতিদিন। রোজই ঘণ্টাখানেক ময়দানে বা গঙ্গার ধারে ঘুরে কোথাও চাটা খেয়ে বাড়ির কাছে বড় রাস্তার মোড়ে দীপাকে নামিয়ে দিয়ে গেছে অনিশ। অনিশটা কোথায় থাকে, কি করে, দীপা নিজের থেকে কিছুই জানতে চায়নি। তবে এটা বুঝতে পেরেছিল, অনিশ পয়সাওয়ালা ভালো ফ্যামিলির ছেলে। প্রচুর টাকা না থাকলে অমন ঝকঝকে ফরেন গাড়িতে রোজ ঘোরে কিভাবে? দামি দামি রেস্তোরাঁর অত বিল দেয় কি করে? বড়লোক লম্পট বজ্জাত ছেলেদের সম্বন্ধে দীপার পরিষ্কার ধারণা আছে। এরকম 2-1 জনের পাল্লায় বেশ কয়েকবার তাকে পড়তে হয়েছে। অনেক কষ্টে, কখনো বুদ্ধি খাটিয়ে, কখনো বা স্রেফ আঁচড়ে কামড়ে এবং চিৎকার করে লোকজন জুটিয়ে নিজেকে উদ্ধার করেছে সে। কিন্তু অনিশ তাদের মতো নয়। শুধুমাত্র ফ্রন্ট সিটে তাকে পাশে বসিয়ে বেড়ানো,
গল্প করা এবং রেস্তোরাঁয় নিয়ে যাওয়া ছাড়া আর কিছু করেনি অনিশ তাকে। তার গায়ে হাত দেয়নি, চুমু খায়নি বা আরও বড় রকমের ক্ষতি করতে চেষ্টা করেনি। একটা ব্যাপার লক্ষ্য করেছে দীপা, সেই যে প্রথম দিন বলে দিয়েছিল রাত্রিরে 7:30টার পর সে বাইরে থাকে না, সেটা ভোলেনি অনিশ। পরে আর তাকে মনে করিয়ে দিতে হতো না। 7:30টার আগেই দীপাকে বাড়ির কাছাকাছি বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে যেত। মোড় পর্যন্ত এসেও গাড়ি নিয়ে অঘোরনন্দী লেনে তাদের বাড়ির সামনে কখনো যেত না অনিশ। এটা দীপার পক্ষে ভালোই হয়েছে। রোজ রাত্রিরে একটা দামি গাড়ি থেকে তাকে নামতে দেখলে অঘোরনন্দী লেনে এবং ওধারের বস্তির লোকজন তার সম্বন্ধে কি ভাববে দীপা তা জানে। সেটা তার পক্ষে খুবই অস্বস্তির কারণ হতো। অনিশ হয়তো দীপার অস্বাচ্ছন্দ্যের কথা ভেবে গলির ভেতর গাড়ি নিয়ে আসত না, কিংবা অন্য যে কারণ থাকতে পারে তা এইরকম, বস্তি এরিয়ায় দামি গাড়ি ঢুকতে দেখলেই সবার চোখে পড়ে যেত সে। অনিশ খুব সম্ভব তা একেবারে চায়নি। মোটামুটি এইভাবে অনিশের মনোভাবটা আন্দাজ করেছে দীপা। কিন্তু আর একটা দিক তার কাছে আদৌ পরিষ্কার নয়। অনিশকে দেখে যেটুকু বোঝা গেছে তাতে তার মতো ছেলের পক্ষে দীপার মতো একটি মেয়ের দিকে ঝুঁকে পড়া বেশ অস্বাভাবিক। এর কারণ কোনোভাবেই দীপা বুঝে উঠতে পারেনি। তার মনে সংশয় ছিল, কিন্তু এটাও তো ঠিক, দিন কয়েক মেলামেশার ফলে অনিশকে ভালোও লাগতে শুরু করেছিল। বিকেল হলেই ছাত্রী পড়িয়ে কখন যে রবীন্দ্র সদনের ফুটপাথে গিয়ে দাঁড়াত নিজেরই খেয়াল থাকত না। একদিকে সন্দেহ, অন্যদিকে প্রবল আকর্ষণ। তখন এই দুইয়ের টানাপোড়েন চলছে দীপার মধ্যে। সে ভাবত, দেখাই যাক না অনিশ শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে যায়। একদিন ময়দানের দিকে বেড়াতে বেড়াতে দীপা জিজ্ঞেস করেছিল, একটা কথা বলবো, কিছু মনে করবে না? ততদিনে তারা পরস্পরকে তুমি বলতে শুরু করেছে। অবশ্য এতটা ঘনিষ্ঠতার ইচ্ছা দীপার ছিল না। অনিশকে ভালো লাগলেও নিজেকে ভাসিয়ে দেওয়ার মেয়ে সে নয়। নিজের চারপাশে অদৃশ্য সুকঠিন একটি দেওয়াল প্রথম থেকেই তুলে রেখেছে দীপা। কিন্তু অনিশ একরকম জোরজার করেই তাকে তুমি বলিয়েছে। গোড়ার দিকে এভাবে বলতে আড়ষ্ট বোধ করত দীপা, পরে অবশ্য সেই ভাবটা কেটে গেছে। অনিশ বলেছিল, মনে করব কেন, যা বলবার বলে ফেলো। দীপা একটু চিন্তা করে বলেছে, আমরা কিরকম জায়গায় থাকি তা তো নিজের চোখেই দেখে এসেছ। হ্যাঁ, দেখেছি তো। ওটাকে প্রায় বস্তিই বলা যায়। তাতে কি? উত্তর না দিয়ে দীপা বলে যাচ্ছিল, আমার মা বাবা আর ভাইকেও তুমি দেখেছ। হ্যাঁ, দেখেছি তো। একটু অবাকই হয়েছিল অনিশ। দীপা বলেছে, আমরা ভীষণ গরিব। বাবার চাকরি বাকরি নেই, পুরোপুরি বেকার। ভাইটা পড়াশোনা ছেড়ে দিয়েছে, দিনরাত চায়ের দোকানে বসে আড্ডা দেয়। লোকে বলে মস্তান হয়ে উঠছে। এভাবে চললে কিছুদিনের মধ্যেই পুলিশের খাতায় নাম উঠে যাবে। চোখের সামনে নিজেদের সংসারের একটা অস্বস্তিকর ছবি টাঙিয়ে দিয়ে দীপা ঠিক কি বোঝাতে চেয়েছে ধরা যাচ্ছিল না। অনিশের বিস্ময় বাড়ছিলই। সে বলেছে, এসব শুনে কি হবে? কোনো দরকার নেই। দরকার আছে। মানে? যার সঙ্গে মিশছ তার সব ব্যাকগ্রাউন্ড জেনে রাখা ভালো। অনিশ উত্তর দেয়নি। দীপা নিজের বুকে আঙুল ঠেকিয়ে এবার যা জানিয়েছে তা এই রকম। নিজের চারিত্রিক সুনাম এবং সেই কারণে সামাজিক সম্মান আর বিশুদ্ধ একটি শরীর ছাড়া তার কিছুই নেই। এই দুটো কোনোভাবে নষ্ট হলে সে শেষ হয়ে যাবে। বেঁচে থাকার কোনো মানেই তখন তার কাছে আর থাকবে না। অনিশ প্রথমটা হকচকিয়ে গেছে। তারপর স্থির চোখে দীপাকে লক্ষ্য করতে করতে বলেছে, কদিন তো আমাকে দেখলে, কি মনে হচ্ছে? আমি একটা জন্তু? ভেতরে ভেতরে থিতিয়ে গিয়েছিল দীপা। কথাগুলো রূঢ়ই হয়ে গেছে তার। বেশ খানিকক্ষণ পর সে আস্তে আস্তে বলেছে, আমি তোমাকে জন্তু বলিনি। আমাদের মতো গরিব ফ্যামিলির মেয়েদের অবস্থাটা কি সেটাই শুধু জানাতে চেয়েছি। অনিশ উত্তর দেয়নি। এক দৃষ্টে সে দীপার দিকে তাকিয়েছিল। দীপা এবার বলেছে, একটা কথা বলতে চাই, কিছু মনে করো না। মনে করব না, বলো। আমি তোমার সম্বন্ধে প্রায় কিছুই জানি না।
অনিশ বলেছে, একটু ধৈর্য ধরে থাকো, খুব শিগগিরই তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব, তখন আমার সম্বন্ধে সবই জানতে পারবে। প্লিজ শুধু কটা দিন আমাকে সময় দাও। এরপর আর কিছু বলার থাকে না। অগত্যা দীপা চুপ করেই থেকেছে। এদিকে অনিশের ব্যাপারে বাড়িতে চাপা টেনশন চলছিল। যদিও সে মাত্র একদিনই এসেছিল, তবু কমলা এবং আদিনাথের মনে বেশ খানিকটা দুর্ভাবনা থেকেই গেছে। অনিশ সম্পর্কে গোড়ায় গোড়ায় তারা সোজাসুজি কিছু জিজ্ঞেস করত না, তবে মা বাবার তাকানো এবং হাবভাব দেখে টের পাওয়া যেত ওরা রীতিমতো সন্দিগ্ধ আর চিন্তিত। অনিশের সঙ্গে দেখা হওয়ার আগে দীপার যা দৈনন্দিন রুটিন ছিল তার এতটুকু হেরফের হয়নি। তার মর্নিং স্কুল, কাঁটায় কাঁটায় সে আগে যেমন স্কুলে যেত, পরেও তাই গেছে। ফিরেছে 11টায়, দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে আবার বেরিয়ে পড়েছে 3টে নাগাদ। ফিরতে ফিরতে 7টা, সাড়ে 7টা। 8টার পর 1 মিনিটও সে বাইরে থাকেনি। তাকে ধরার কোনো উপায়ই ছিল না, তবু মা বাবার সন্দেহ কিছুতেই কাটত না। তারা যে তার চলাফেরা দিকে নজর রাখছে সেটা টের পাওয়া যেত। স্কুল থেকেই হোক বা টিউশনি সেরে সন্ধ্যাবেলাতেই হোক, সে বাড়ি ফিরলেই খুঁটিয়ে খুঁটিয়ে তাকে লক্ষ্য করত আদিনাথ আর কমলা। তার চোখে মুখে ওরা কি খুঁজত কে জানে। একদিন দীপা মাকে হঠাৎ জিজ্ঞেসই করে বসেছিল, তোমরা আমার দিকে তাকিয়ে কি দেখো? কমলা চমকে উঠে বলেছে, কই কিছু না তো। রুক্ষ গলায় দীপা বলেছে, কেন বাজে কথা বলছো? দেখো অথচ স্বীকার করবে না। কমলা একেবারে মিইয়ে গেছে। কোনো রকমে বলেছে, কি যে বলিস, তার মাথা মুন্ডু নেই। বলতে বলতে একরকম দৌড়েই রান্নাঘরে চলে গিয়েছিল। কিন্তু এভাবে বেশি দিন লুকোচুরি চলল না। এক রবিবারের সকালে দীপা যখন তার ঘরে বসে চা খাচ্ছে, মা এসে ঘরে ঢুকেছিল। ওই সময়টায় মায়ের রান্নাঘরে ব্যস্ত থাকার কথা। নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার আছে, নইলে আসত না। দীপা জিজ্ঞেস করেছিল, কিছু বলবে? কমলা ভয়ে ভয়ে বলেছিল, হ্যাঁ কিন্তু। কি? বললেই তো তুই রাগারাগি করবি। মায়ের মুখ চোখের চেহারা দেখে হেসে ফেলেছিল দীপা। আমি বুঝি সবসময় রাগ করি? ভরসা পেয়ে কমলা আস্তে আস্তে মেয়ের পাশে বসেছিল। না না, শুধু শুধু রাগ করবি কেন? সংসারের জন্য মুখে রক্ত তুলে খাটিস, মেজাজ কি সবসময় ঠিক থাকে? চায়ে আলতো চুমুক দিয়ে দীপা বলেছে, যা বলবে বলো। কমলা তক্ষুনি উত্তর দিল না। মনে মনে বলার জন্য যেন তৈরি হতে লাগল। কি হলো তোমার? একটু যেন অসহিষ্ণুই হয়ে উঠেছে দীপা। যা টাকা দিয়েছিলাম সব খরচ হয়ে গেছে? ক্ষুব্ধ অভিমানের গলায় কমলা বলেছিল, টাকা ছাড়া তোর সঙ্গে বুঝি আর কোনো কথা থাকতে পারে না? সেদিন যা দিয়েছিলি তাতে এই মাসটা চলে যাবে, টাকার জন্য তোকে এখন ভাবতে হবে না। একটু থেমে বলেছে, তোর কাছে অন্য ব্যাপারে এসেছি। উৎসুক চোখে তাকিয়ে থেকেছে দীপা। একবার দ্বিধান্বিত ভঙ্গিতে কমলা জিজ্ঞেস করেছে, আচ্ছা বুনা, ওই ছেলেটি তো আর এলো না? মাঝে অনিশ সম্পর্কে কিছু বলতে এসেছে আগেই আবঝাভাবে বুঝতে পেরেছিল দীপা। আবার মনে হয়েছিল এতদিন যখন এ নিয়ে মুখ খোলেনি, তখন হয়তো কিছু নাও বলতে পারে। সতর্ক ভঙ্গিতে কমলার দিকে তাকিয়ে সে বলেছে, শুধু শুধু কি করতে আসবে? অত জলঝড়ের মধ্যে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গিয়েছিল, ঠিক মতো পৌঁছতে পেরেছি কিনা দেখতে এসেছিল। তারপর আসার তার কোনো কারণ নেই। কমলা থমকে গিয়েছিল। অনিশের ব্যাপারটা দীপা যেভাবে উড়িয়ে দেবে সে ভাবতে পারেনি। দীপা আবার বলেছে, হঠাৎ ওর কথা? কিছু দরকার আছে? চমকে উঠে কমলা বলেছিল, না না, দরকার আবার কিসের? একটু চুপচাপ। তারপর কমলা আচমকা জিজ্ঞেস করেছে, তোর সঙ্গে সেদিনের পর অনিশের আর দেখা হয়নি? দীপার রাগও হচ্ছিল, আবার যথেষ্ট মজাও পাচ্ছিল। দুই বিরুদ্ধ পক্ষের ঘাঘু উকিলের মতো তাদের যেন দুর্দান্ত বুদ্ধির খেলা চলছিল। চোখ কুঁচকে মাকে দেখতে দেখতে দীপা বলেছে, আমার সঙ্গে দেখা হয়েছে এটা বললে তুমি খুশি হবে? কমলা হতভম্ব হয়ে গিয়েছিল।
অনেকক্ষণ পর করুণ মুখে বলেছে, ওভাবে প্যাঁচ দিয়ে বলছিস কেন? সাদা মনে জিজ্ঞেস করলাম, তার উত্তর হলোই। ঠিক আছে, সোজাসুজি বলছি, অনিশের সঙ্গে আমার রোজই দেখা হয়। কমলা খুব অবাক হয়নি। এই উত্তরটাই যেন সে আশা করেছিল। দেখা হোক বা না হোক, এছাড়া অন্য কিছু বললে সে বিশ্বাসই করত না। পরিপূর্ণ চোখে মেয়েকে লক্ষ্য করতে করতে কমলা শ্বাসরুদ্ধের মতো জানতে চেয়েছে, কেমন ছেলে অনিশ? এখনো বুঝতে পারিনি, পারলে তোমাকে জানিয়ে দেব। দীপার কাঁধে হাত রেখে কাঁপা গলায় কমলা বলেছে, দেখিস পুনা, আমাদের যেন সর্বনাশ না হয়ে যায়। এতক্ষণ দীপার সঙ্গে এক হিসেবি সন্দিগ্ধ ভীরু মেয়ে মানুষ যেন কথা বলছিল। এই প্রথম সে টের পেয়েছে কমলার ভেতর থেকে তার নিজের মা বেরিয়ে এসেছে, যে সন্তানের বিপদের আশঙ্কায় অস্থির, উৎকণ্ঠিত। কমলার হাতের ছোঁয়া তার স্নায়ুর ভেতর দিয়ে হৃৎপিণ্ড পর্যন্ত যেন পৌঁছে গিয়েছিল। দু হাতে মায়ের হাতটা জড়িয়ে ধরে বুকের ভেতর টেনে নিয়েছিল দীপা। গভীর গলায় বলেছিল, মা, কত কম বয়স থেকে তুমি আমাকে একা একা রাস্তায় বেরোতে দিয়েছ। কখনো খারাপ কিছু কি দেখেছ? আমার উপর বিশ্বাস রাখো, এমন কিছু করব না যাতে তোমাদের মাথা কাটা যায় আর আমাকে আত্মহত্যা করতে হয়। মনে আছে সেদিনই মা চলে যাওয়ার কিছুক্ষণ বাদে পিন্টু তার ঘরে এসেছিল। সে বলেছে, কি গুরু, কিরকম চালাচ্ছ? বস্তির ছোকরাদের সঙ্গে দিনরাত মিশে পিন্টুর 12টা বেজে গেছে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না, ভদ্রতা সহবত এইসবের ধার ধারে না। ভুরু কুঁচকে বিরক্ত মুখে তাকিয়েছিল দীপা, কিছু বলেনি। ঘরের একমাত্র চেয়ারটা শব্দ করে টেনে নিয়ে বসতে বসতে পিন্টু বলেছিল, খুব উঠছিস দিদি। উঠছিস দিদি? ভ্যাংচানোর ভঙ্গিতে কথাগুলো বলে ঝাঁঝিয়ে উঠেছে দীপা। ছোটলোক বাঁদর, এসব কি ধরনের কথা? বদের ধাড়িদের সঙ্গে আড্ডা মেরে মেরে একেবারে গোল্লায় গেছিস। দীপার বিরক্তি বা ঝাঁঝ কিছুই গায়ে মাখেনি পিন্টু। দুই চোখ আর দুই হাত নাচাতে নাচাতে বলেছে, উড়লে বলবো কি বডি ফেলে শুয়ে আছিস? যা বাবা। মুখ শক্ত হয়ে উঠেছে দীপার। দাঁতে দাঁত চেপে সে পিন্টুকে দেখছিল। পিন্টু থামেনি। 2 দিন আগে ভিক্টোরিয়ার দিকে গিয়েছিলাম, ফুটপাত দিয়ে হাঁটছি, শট করে চোখে পড়ল সেই মক্কেলের সঙ্গে তুই রেসকোর্সের পাশ দিয়ে একটা ফরেন কারে উড়ে বেড়াচ্ছিস। দীপা চমকে উঠেছে। ভেতরে ভেতরে সে বেশ গুটিয়ে গিয়েছিল, তবে সেই ভাবটা বাইরে ফুটে উঠতে দেয়নি। ব্যাপারটা পুরোপুরি উড়িয়েই দিতে চেয়েছিল দীপা। কি আজে বাজে বলছিস? তবে তার গলায় একটু আগের সেই ঝাঁঝ বা ক্রোধ ছিল না। আজে বাজে? চোখের তারা ঘুরিয়ে দীপাকে দেখতে দেখতে বলেছিল পিন্টু। না তো কি? দীপা পিন্টুর দিকে তাকাতে পারেনি। অবশ্য এই বাড়ির কাউকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তার পয়সাতেই সংসার চলে। সবাই এই জন্য তাকে যে তোয়াজ করে দীপা তা জানে। দীপা কিছু করলে বাধা দেওয়ার সাহস বা শক্তি কারো নেই। তবু ছোট ভাইয়ের কাছে ওভাবে ধরা পড়ে যাওয়াতে তার খুবই অস্বস্তি হচ্ছিল। অন্যদিকে মুখ ফিরিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সে বলেছে, দূর থেকে কাকে দেখতে কাকে দেখেছিস, আর সেটা আমার ঘাড়ে চাপাচ্ছিস। পিন্টু চেয়ার থেকে উঠে দীপা যেদিকে মুখ ফিরিয়েছিল সেদিকে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তারপর ঘাড় বেঁকিয়ে মজাদার ভঙ্গি করে বলেছে, আমার চোখে দূরবীন ফিট করা আছে গুরু। গ্যারান্টি দিয়ে বলছি, ওই ফরেন কারে সেই মক্কেলের পাশে তুমি ছাড়া আর কেউ ছিল না। দীপা উত্তর দেয়নি। পিন্টু এবার বলেছে, টেরিফিক গাড়িটাকে ওই মালেরই নাকি দিদি? চকচকিয়ে উঠেছিল তার চোখ। দীপা বলেছিল, জানি না, ভাগ এখান থেকে। পিন্টু চলে যায়নি। একটু চিন্তা করে বলেছে, একটা কথা বলবো দিদি? দীপা আস্তে আস্তে মুখ তুলে জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল, তবে কিছু বলেনি। পিন্টু বলেছিল, এই বাড়ি থেকে তুই কেটে পড়। দীপা বিমূঢ়ের মতো বলেছে, কেটে পড়ব মানে? এখানে থেকে কি করবি বল? বাবা মা আমি সবাই তোর ব্লাড চুষে ছিবড়ে করে ফেলব। চান্স যখন একটা পেয়ে গেছিস, ওই মক্কেলটার কাঁধে চেপে স্রেফ হড়কে যা।
দীপা অবাক। কিছুক্ষণ আগেও অসভ্যতার বাঁদরামো করছিল পিন্টু, কিন্তু এখন তার চোখে মুখে কণ্ঠস্বরে গভীর সহানুভূতির ছাপ। সে যে খুব আন্তরিকভাবেই কথাগুলো বলছে বুঝতে অসুবিধা হয়নি দীপার। এই পিন্টু স্কুল টুল ছেড়ে যখন মস্তান হয়ে উঠল, বাজে বখা ছোকরাদের সঙ্গে মিশে জাহান্নামে যেতে লাগল, তখন থেকেই তাকে ঘেন্না করে আসছে দীপা। পারতপক্ষে সে তার সঙ্গে কথা বলত না, তাকে এড়িয়ে চলত, কিন্তু তার মধ্যেও মমতা ও ভালোত্বের একটু তলানি যে এখনো অবশিষ্ট আছে, এটা দীপার নতুন আবিষ্কার। তার চোখের কোণ শিরশির করছিল, গলার কাছটা ভারী হয়ে উঠছিল। পিন্টুর হাত ধরে কাছে বসিয়ে কাঁপা গলায় সে বলেছিল, ধর আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু তোদের কি হবে? বাবার চাকরি নেই, তুই বেকার, সংসার চলবি কিভাবে? গলিমার সংসার ফংসারকে, নিজে বাঁচলে বাপের নাম। আমি তো মস্তান হয়ে গেছি, ওয়াগন ব্রেকারদের গ্যাংয়ে ঢোকার জন্য পাও বাড়িয়ে দিয়েছি। তাতে যদি কিচ্ছু না হয়, হাতে ড্যাগার আর চেম্বার তুলে নিতে হবে। পিন্টু এক নাগাড়ে বলে যাচ্ছিল, আমাদের যা হওয়ার হবে, তুই তো ভালোভাবে বাঁচ। দীপা উত্তর দেয়নি। অদ্ভুত আবেগে তার বুকের ভেতর ঢেউ বয়ে যাচ্ছিল। পিন্টু হঠাৎ জিজ্ঞেস করেছে, তোর এই মক্কেলের বাড়ির ঠিকানাটা দে তো। দীপা চমকে উঠেছিল। ঠিকানা সেও জানত না, জানলেও দিত না। পিন্টু গিয়ে কি হুজ্জত পাকিয়ে বসবে কে জানে। দীপা বলেছিল, ঠিকানা দিয়ে কি হবে? তার মনোভাবটা আঁচ করতে পেরেছিল পিন্টু। সে হেসে হেসে বলেছে, তোর ভয় নেই দিদি, আমার মতো মাকড়া ওর কাছে গেলে তোর কেস কিচ্ছাইন হয়ে যাবে। আমি যাচ্ছি না। পিন্টুর এই কাণ্ডজ্ঞান ভালোই লেগেছে দীপার। সে হালকা গলায় বলেছে, তাহলে ঠিকানা চাইছিস কেন? বাবাকে ভালো ড্রেস টেস চড়িয়ে পাঠিয়ে দেব, তোর মক্কেলের বাবার সঙ্গে বাত পাক্কা করে আসবে, আর এক কাগজে অ্যাড্রেসটা ঝট করে লিখে দে। দীপা এবার বিরক্তভাবে বলেছিল, আমি অনিশদের বাড়ির ঠিকানা জানি না। সে কি রে, মক্কেল তোকে বাড়ি পৌঁছে দিল, ফরেন কারে ঘোরাচ্ছে, আর তার অ্যাড্রেসই জানিস না? ও বলছিল শিগগির একদিন ওদের বাড়ি নিয়ে যাবে। অভিজ্ঞ বয়স্ক লোকের মতো এবার গম্ভীর মুখে পিন্টু বলেছে, এটা ঠিক করিসনি দিদি, ওর ঠিকানাটা জানা দরকার। হয়তো মক্কেল জেন্টেলম্যান, তবু আমরা ওর সম্বন্ধে কিছুই জানি না, যদি কিছু খারাপ মতলব ফতলব থাকে। পিন্টুর গাম্ভীর্য, দূরদর্শী বিজ্ঞ মানুষের মতো কথাবার্তা দীপাকে বিস্মিত করেছিল। সেদিন এই বখাটে অসভ্য ইতর ছেলেটার ভেতর থেকে সম্পূর্ণ অচেনা একটি কোমল মমতাময় সহানুভূতিপ্রবণ মানুষ যেন বেরিয়ে এসেছিল। একটা মানুষের ভেতর কত রকম মানুষই না থাকে, দীপা কি বলবে ভেবে পাচ্ছিল না। অনিশের ঠিকানাটা যেন কোনো সমস্যার ব্যাপারই না, এভাবে পিন্টু এবার বলেছে, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, আমি মক্কেলের পাত্তা লাগিয়ে ফেলব। কলকাতায় যখন থাকে তখন মাল যাবে কোথায়? 3 দিনের ভেতর অ্যাড্রেস চলে আসবে। 3 দিন লাগেনি, 1.5 দিনের মাথায় অনিশদের বাড়ির ঠিকানা জোগাড় করে এনেছিল পিন্টু। চোখ দুটো পুরোপুরি গোল করে বলেছিল, হে কাকে কাজ করেছিস দিদি? উদ্বিগ্ন মুখে দীপা জিজ্ঞেস করেছিল, কেন, কি হয়েছে? মক্কেলদের কি বাড়ি রে গুরু, দেখলে চোখ টেরা হয়ে যায়, 4-5টা ফরেন কারও আছে। বলতে বলতে ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছিল পিন্টু। আমার কি মনে হয় জানিস দিদি? দীপা উৎসুক চোখে তাকিয়েছিল। কি? ওই মালেদের ডেফিনেটলি নোট ছাপার কারখানা আছে, না হলে এমন টেরিফিক বাড়ি আর ওই গাড়ি ফাড়ি হয় কি করে? দীপা উত্তর দেয়নি। পিন্টু থামেনি, সমানে বলে যাচ্ছিল সে, আরও অনেক খবর এনেছি দিদি। তোর ওই মক্কেলের বাবার নাম মণিমোহন চ্যাটার্জি, ব্যারাকপুর আর টিটাগড়ে ওদের অনেকগুলো ফ্যাক্টরি আছে। তাছাড়া আরও প্রচুর খবর দিয়েছিল পিন্টু। পলিটিক্যাল পার্টির নেতারা ওদের বাড়ি নিয়মিত যাতায়াত করে, ইলেকশনে যে ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা, নির্বাচনী প্রচারের সময় গোপনে তাকে টাকাও দিয়ে থাকেন মণিমোহন। এটা নাকি তার ইনভেস্টমেন্ট।
পরে নানাভাবে তিনি এর সুযোগ নিয়ে থাকেন। দীপা চমকে উঠেছিল। মণিমোহন চ্যাটার্জির নামটা তার আগেই শোনা। ইনি যে অনিশের বাবা, এটা জানার সঙ্গে সঙ্গে তার ভেতরে ভেতরে চাপা উদ্বেগ টের পেতে শুরু করেছিল সে। এত বড় লোকের ছেলের সঙ্গে যোগাযোগ না হলেই হয়তো ভালো ছিল। পিন্টু এবার বলেছিল, দিদি তুই ভাবিস না, আসছে রবিবার বাবাকে মণিমোহন চ্যাটার্জির কাছে পাঠিয়ে দেব। মক্কেলের সঙ্গে তোর মহব্বত যখন জমে গেছে তখন চিন্তাফিন্তার কিছু নেই। বস্তির মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে, স্লাফ হাঁটাহাঁটি একখানে ব্যাপার হয়ে যাবে, নাকি বলিস? দীপা শশব্যস্তে বলে উঠেছিল, না না পিন্টু, মা বাবাকে এখনই কিছু বলিস না, তাড়াহুড়োর কি আছে, আর কিছুদিন যাক না। আসলে সেই মুহূর্তে অনিশের কথা ভাবছিল দীপা। অনিশ কথা দিয়েছে তাকে ওদের বাড়ি নিয়ে যাবে। যতদিন নিয়ে না যাচ্ছে সে অপেক্ষা করতে চাইছিল। দীপার চোখে মুখে কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে থমকে গিয়েছিল পিন্টু। সে বলেছে, অলরাইট, তোর সিগন্যাল না পেলে মুখে তালা ঝুলিয়ে রাখব। দীপা সতর্কভাবে বলেছে, অনিশের ব্যাপারটা অন্য কাউকে বলিস না। তুই আমাকে কি ভাবিস বলতো? নিজের মাথায় আঙুল ঠেকিয়ে পিন্টু বলেছে, এটার ভেতর স্ক্র্যাপ আয়রন পোড়া রয়েছে। দীপা হকচকিয়ে গিয়েছিল। পিন্টু এবার বলেছে, আরে বাবা, আমি কি ড্রাম পিটিয়ে রাস্তায় রাস্তায় বলে বেড়াবো, তোমরা শোনো, আমার দিদি প্রেমের হেভি গাড্ডায় পড়ে গেছে, তোর প্রেস্টিজ নেই? এইভাবে মাস দেড়েক কেটেছে। তারপর আচমকা ভবানীপুরের টিউশনিটা হাতছাড়া হয়ে গিয়েছিল। যে মেয়েটিকে সে পড়াত তার বাবা 7 দিনের নোটিসে মাদ্রাজে বদলি হয়ে গিয়েছিল। অবশ্য এটার জন্য দীপার ক্ষতি খুব একটা হয়নি। ছাত্রীর বাবা যেদিন তাকে ট্রান্সফারের কথা বললেন তার পরদিনই কসবায় একটা টিউশনি পেয়ে গিয়েছিল দীপা। কাজেই ভবানীপুরের দিকে আর আসা হতো না, একেবারে উল্টো দিকে যেতে হতো। অসুবিধে যা হয়েছিল তা হল অনিশের সঙ্গে তার যোগাযোগটা হঠাৎ ছিন্ন হয়ে গিয়েছিল। আগে ভবানীপুরে টিউশনি সেরে রবীন্দ্র সদনের সামনে অনিশের জন্য অপেক্ষা করত দীপা, কিন্তু কসবায় ছাত্রী পড়িয়ে অত দূরে যাওয়া সম্ভব ছিল না। অবশ্য একদিন পড়াতে না গিয়ে সে ওখানে যেতে পারত, অনিশকে বলতে পারত রবীন্দ্র সদনের বদলে সাউথ ক্যালকাটার কোথাও যেন সন্ধ্যাবেলা সে চলে আসে। কিন্তু নতুন টিউশনি কামাই করতে সাহস হয়নি। এর জন্য ছাত্রীর মা বাবা যে আদৌ খুশি হবে না তা সে জানত। অনিশের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে দীপা ঠিক করে উঠতে পারছিল না। অবশ্য পিন্টু ওদের বাড়ির ঠিকানা জোগাড় করে এনেছে, সেখানে চিঠি লিখতে পারত দীপা। কিন্তু সেই চিঠি যদি অনিশের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়ে, তাছাড়া অনিশ যদি পায়ও নিশ্চয়ই বিরক্ত হবে, কেননা সে তো তাকে ঠিকানা দেয়নি। নিশ্চয়ই ভাববে দীপা পেছনে গোয়েন্দা লাগিয়ে তার খবরাখবর নিয়েছে, ফলে দীপার সম্পর্কে তার ধারণা খুবই খারাপ হয়ে যাবে। আরও দিন কয়েক কাটার পর এক রবিবারের দুপুরে দীপা ঠিক করেছিল হরপ্রসাদ সরণিতে অনিশদের এমারেল্ড হাউসের সামনে দিয়ে বার কয়েক ঘোরাঘুরি করবে। যদি হঠাৎ অনিশের সঙ্গে দেখা হয়ে যায়, এটাই আসল উদ্দেশ্য। দেখা হলে অবশ্য তাকে একটু অভিনয় করতে হবে। অনিশকে সে জানিয়ে দেবে একটা জরুরি কাজে সে ও পাড়ায় গিয়েছিল এবং অনিশের সঙ্গে দেখা হওয়াটা নিতান্তই আকস্মিক ব্যাপার। ওই রাস্তায় অনিশদের বাড়ি এটা জানার পর সে অবাক হবার ভান করবে। মনে মনে বেশ কয়েকবার এই অভিনয়টার রিহার্সেল দিয়ে নিয়েছিল দীপা। দেখা হওয়ার সম্ভাবনা যদিও কম, তবু একটা সুযোগ নিতে চেয়েছিল। সেই দিনটা নানাভাবে তাকে অনেকগুলো সুযোগ করে দিয়েছিল। বাবা মা সকালবেলাতেই দক্ষিণেশ্বরে চলে গেছে, সেখানে কি একটা উৎসব ছিল, ওদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। পিন্টুও বাড়ি ছিল না, বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য দীঘায় বেড়াতে গেছে। পাশের ঘরের উমাপদ বউ ছেলেপুলে নিয়ে গিয়েছিল শালির ছেলের অন্নপ্রাশনে। অবশ্য রাজেশ্বর সিংরা ছিল। ভোর থেকে বেলা 12টা পর্যন্ত খাটুনির পর দুপুরে খেয়ে দিয়ে সে বিকেল অবধি ঘুমোয়। একা একা তার নিঃসন্তান বউ গঙ্গা আর কি করবে, সেও শুয়ে পড়ে। বিভাও সেদিন বাড়িতে ছিল না, নার্সিংহোমের ডিউটি দিতে চলে গিয়েছিল। দুপুরে খেয়ে দিয়ে ভালো একটা শাড়ি পরে পরিপাটি চুল আঁচড়ে একটু সেন্ট মেখে
ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়েছিল দীপা। সবার কাছে একটা করে চাবি থাকে, মা বাবা যদি তার আগেও কোনো কারণে ফিরে আসে ঘরে ঢুকতে অসুবিধা হবে না। বাড়িটা পেছনে রেখে অঘোরনন্দী লেনের মোড়ে আসতেই নিজের অজান্তেই থমকে দাঁড়িয়ে পড়েছিল দীপা। ওধার থেকে অনিশ আসছে। প্রথমটা অবিশ্বাস্যই মনে হয়েছিল, পরক্ষণেই আশ্চর্য এক আবেগ প্রবল স্রোতের মতো তার হৃৎপিণ্ডের ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছিল। দীপা টের পাচ্ছিল এই আধা আধি চেনা অনেকটাই অচেনা যুবকটিকে কবে যেন নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। একটু পরেই অনিশ তার কাছে চলে এসেছে। সে বলেছিল, এ কি বেরোচ্ছ নাকি? আর 1 মিনিট দেরি হলে তোমার সঙ্গে দেখা হতো না। অনিশকে দেখেই খুব ভালো লাগছিল দীপার। কি এক সুখানুভূতি তার স্নায়ুগুলোকে আচ্ছন্ন করে ফেলছিল। সে বলেছে, চলো বাড়ি যাই। তুমি কোনো কাজে যাচ্ছিলে নিশ্চয়ই? তেমন কোনো জরুরি ব্যাপার নয়, এসো। বাড়ির দিকে যেতে যেতে অনিশ জিজ্ঞেস করেছে, তুমি আজকাল রবীন্দ্র সদনের কাছে যাও না কেন? আমার উপর রাগটাগ করেছ? রবীন্দ্র সদনের সামনে না যাওয়ার কারণটা জানিয়ে দিয়েছিল দীপা। অনিশ বলেছে, ও এই ব্যাপার? তা আমি তো কিছুই জানি না। জানবে কি করে বলো? আমাকে কি তোমার ঠিকানা দিয়েছিলে? বিব্রতভাবে অনিশ বলেছে, হ্যাঁ তা অবশ্য ঠিক। তোমাকে একটা ফোন নাম্বার দেব, এবার থেকে দরকার হলে দুপুরের দিকে ওখানে ফোন করো। আচ্ছা। দীপা ঘাড় হেলিয়ে দিয়েছিল। অনিশ একটু ভেবে এবার বলেছে, তোমার সঙ্গে কতদিন দেখা হচ্ছে না, আমার ভীষণ খারাপ লাগছিল, তাই ভাবলাম তোমাদের বাড়ি যাই। দীপা মনে মনে বলেছে, আমারও খারাপ লাগছিল, তাই তোমার খোঁজে বেরিয়ে পড়েছিলাম। তবে মুখে কিছু বলেনি। অনিশ আবার বলেছে, কসবায় কতক্ষণ পড়াও? 5টা 5:30। 6টার সময় আমি গোলপার্কের কাছে চলে যেতে পারি। এসো। বাড়ি ফিরে এসে তালা খুলে অনিশকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল দীপা। বলেছিল, 2 মিনিট বসো, আমি আসছি। অনিশ বলেছিল, নিশ্চয়ই মিষ্টি টিষ্টি আনতে যাচ্ছ? সেরকমটা ইচ্ছে ছিল দীপার। সে বলেছে, এই মানে টানের দরকার নেই, এইমাত্র ভাত খেয়ে এসেছি, মিষ্টি আনতে হবে না। চা করে আনি? কিচ্ছু করতে হবে না, তুমি বসো প্লিজ। প্রায় জোর করেই দীপাকে বসিয়ে দিয়েছিল অনিশ। তারপর বলেছে, বাড়িটা ভীষণ চুপচাপ দেখছি, কেউ নেই নাকি? না। মা বাবা পিন্টু এবং বাড়ির অন্য ভাড়াটেরা কে কোথায় গেছে সব জানিয়েছিল দীপা। সেই দুপুরবেলায় আশ্চর্য নিঝুম চারপাশ। বাইরের দেয়ালের গা ঘেঁষে নিম গাছের ডালে একজোড়া শালিক অনবরত খুনসুটি করে চলেছে। কোথায় যেন থেকে থেকেই ঘুমন্ত গলায় একটা কাক ডেকে উঠছিল। শালিকের কিচিরমিচির আর কাকের ডাক দুপুরের নির্জনতাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আকাশের ছন্ন ছাড়া কিছু মেঘ ভেসে বেড়াচ্ছিল। জলের মিহি দানা মেশানো হাওয়া বয়ে যাচ্ছিল ঝিরঝির করে। মুখোমুখি বসে এলোমেলো কথা বলতে বলতে হঠাৎ কি যেন হয়ে গিয়েছিল দুজনের। সেদিনের স্তব্ধ নির্জন দুপুর অনিবার্য নিয়তির মতো দুটি যুবক যুবতীকে পরস্পরের খুব কাছে টেনে নিয়ে গিয়েছিল, ঘটিয়ে দিয়েছিল আশ্চর্য এক ম্যাজিক। একসময় দীপা বিচিত্র এক ঘোরের মধ্যে টের পেয়েছিল সে আর অনিশ বিছানায় শুয়ে আছে, আর দুজনের শরীর কি এক অভ্রান্ত নিয়মে গলে গলে মিশে যাচ্ছে। অস্পষ্টভাবে সে অনুভব করতে পারছিল দুটো পুরু উষ্ণ ঠোঁট তার ঠোঁটের সব নির্যাস শুষে নিচ্ছে। কতক্ষণ পর কে জানে দুটো শরীর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপরও অসীম সুখানুভূতিতে সমস্ত স্নায়ু আচ্ছন্ন হয়েছিল দীপার। কিন্তু কখন যেন একটা সময় ঘোরটা কেটে গিয়েছিল দীপার। চমকে ধড়মড় করে উঠে বসেছে সে। শ্বাসরুদ্ধের মতো শাড়ি টাড়ি টেনে উরু হাঁটু এবং পায়ের পাতা ঢেকে 2 হাতে মুখ গুঁজে আচমকা ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। তার পিঠে একটা হাত রেখে নরম গলায় অনিশ বলেছে, কাঁদছ কেন? দীপার কান্না থামেনি। উদ্ভ্রান্তের মতো মাথা নাড়তে নাড়তে সে বলেছে, এ কি করলাম আমি, এ কি করলাম?
আস্তে আস্তে দীপার পিঠে হাত বুলোতে বুলোতে অনিশ বলেছে, এত ভেঙে পড়ছ কেন? যা হলো তাতে অস্বাভাবিক কিছু নেই, কোয়াইট ন্যাচারাল। ভয়ে ভয়ে দীপা জিজ্ঞেস করেছে, যদি কিছু হয়ে যায়? হলে তখন দেখা যাবে, অত নার্ভাস হয়ে না তো, স্মাইল, হাসো হাসো। এরপর থেকে গড়িয়াহাটার মোড়ে সন্ধ্যের আগে আগে অনিশের সঙ্গে রোজ দেখা হতে লাগল। দিনগুলো স্বপ্নের মধ্যে যেন উড়ে যাচ্ছিল। মাস তিনেক বাদে হঠাৎ একদিন স্নান করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল দীপা। সেই সঙ্গে হড়হড় করে বমি, সারা শরীর একেবারে মাখামাখি হয়ে গিয়েছিল তার। কমলা রান্নাঘর থেকে ছুটে এসে দীপার হাত পা মুখ বুক ধুইয়ে জামা কাপড় বদলে ঘরে এনে শুইয়ে দিয়েছিল। প্রথমটা কমলার মনে হয়েছিল খাওয়া দাওয়ার গোলমালে বদহজম হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অভিজ্ঞ চোখ আতিপাতি করে দীপার চোখে মুখে কি যেন খুঁজতে শুরু করেছিল। খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল কমলাকে। মায়ের দিকে তাকাতে পারছিল না দীপা, সে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখতে চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ বাদে মায়ের সমস্ত শরীর যেন হুড়মুড় করে ভেঙে তার পাশে পড়ে গিয়েছিল। তার মুখ থেকে সব রক্ত পরতে পরতে নেমে গিয়ে সাদা হয়ে গেছে। দুহাতে দীপাকে জড়িয়ে ধরে কাঁপা শিথিল গলায় বলেছিল, কে আমাদের এমন ক্ষতি করল? দ্রুত মায়ের দিকে এক পলক তাকিয়েই উপুড় হয়ে বালিশে মুখ গুঁজে দিয়েছিল দীপা। সেই দুপুরের প্রথম মাসটাই সে বুঝতে পারেনি, কিন্তু দ্বিতীয় মাস থেকে একটু একটু করে নিজের শরীরে কিসের একটা সংকেত পাচ্ছিল। বিবাহিতা দু একজন বন্ধুর কাছে এইসব ব্যাপারে আগেই দীপা অনেক কিছু শুনেছে। নিজের দেহে সেই লক্ষণগুলি আবঝাভাবে ফুটে উঠতে দেখছিল সে। আর এখন তো শ্বাস টানার মতো শব্দ করে চাপা গলায় কমলা আবার বলেছিল, কিরে চুপ করে আছিস কেন, বল। দীপা মুখ তোলেনি, বালিশে মুখ গুঁজেই আবছা গলায় অনিশের নাম বলেছিল। খুব অবাক হয়নি কমলা, এটা যেন একরকম জানাই ছিল তার। তবু ভয়ার্ত মুখে সে বলেছে, কি হবে এখন? অনিশ কিছু বলেছে? ভাবতে বারণ করেছে। বিয়ের কথা কিছু বলেছে? না। শেষে যদি পিছিয়ে যায়? দীপা উত্তর দেয়নি। কি চিন্তা করে কমলা জিজ্ঞেস করেছিল, তোর বাবাকে অনিশদের বাড়িতে পাঠাবো? দীপা বলেছে, আর কিছুদিন যাক না, আর দেরি করলে লোকের কাছে মুখ দেখানো যাবে না। একটু চুপ। তারপর কমলাই ফের বলেছে, অনিশ কি এর মধ্যে আমাদের এখানে আসবে? দ্বিতীয়বার সেই যে অনিশ দীপার খোঁজে অঘোরনন্দী লেনে এসেছিল, তারপর থেকে মাঝে মাঝেই আসত। দীপা বলেছিল, আসতে পারে, আমাকে কিছু বলেনি। কমলা বলেছিল, 2-4 দিনের ভেতর না এলে তোর বাবাকে পাঠাতেই হবে। এ নিয়ে আর কোনো আপত্তি আমি শুনব না। চিরদিনের ভীরু কমলাকে সেই মুহূর্তে ভীষণ একরোখা আর জেদি মনে হয়েছিল। সর্বক্ষণ যে ভয়ে কুঁকড়ে থাকে, তার ভেতর থেকে অন্য এক কমলা বেরিয়ে এসেছিল যেন। অনিশ কবে আসবে সেজন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। পরের দিনই সে দীপাদের বাড়ি চলে এসেছিল। আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেদিন কসবা যায়নি দীপা। সন্ধ্যাবেলা তার জন্যে গোল পার্কে দাঁড়িয়ে থেকে থেকে শেষ পর্যন্ত কি ভেবে অঘোরনন্দী লেনে চলে এসেছে অনিশ। বাইরের দরজায় কড়া নাড়তে আদিনাথ এসে তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। অন্যদিন সে এলে আদিনাথ বা কমলা সোজা দীপার ঘরে পাঠিয়ে দেয়, কিন্তু সেদিন আদিনাথ বলেছিল, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, এসো। অনিশ রীতিমতো অবাকই হয়েছিল। চমকে আদিনাথের দিকে তাকিয়েছে সে। আদিনাথের মুখে চাপা অসন্তোষ, ক্ষোভ, বিরক্তি বা অন্য কি যে ছিল ঠিক বুঝতে পারেনি। তবে এটা টের পেয়েছে, এই আদিনাথ অন্য দিনের আদিনাথের মতো নয়। যে মানুষ মেয়ের রোজগারে বেঁচে থাকার গ্লানিতে জড়সড় হয়ে থাকে, এই আদিনাথের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনিশ কেমন যেন অস্বস্তি বোধ করছিল। আদিনাথ সেদিন তাকে নিয়ে সোজা নিজের ঘরে ঢুকেছিল। একটা হাতল ভাঙা চেয়ারে অনিশকে বসিয়ে তার মুখোমুখি বসতে বসতে বলেছিল,
আজকালের ভেতর তুমি না এলে আমাকে তোমাদের বাড়ি যেতে হতো। হঠাৎ নার্ভাস হয়ে পড়েছিল অনিশ। বলেছিল, কেন বলুন তো? গলার স্বরটা স্বাভাবিক ছিল না তার, কাঁপছিল। এদিকে দীপা নিজের ঘরে শুয়েছিল। শুয়ে শুয়েই টের পেয়েছে অনিশ এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন অনিশ তার ঘরে এলো না, তখন আস্তে আস্তে উঠে বাইরে বেরিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে পাশের ঘরে আদিনাথ এবং অনিশের গলা শুনতে পেয়েছিল। তাছাড়া চোখে পড়েছিল ওই ঘরেরই দরজার ঠিক বাইরে শ্বাসরুদ্ধের মতো দাঁড়িয়ে আছেন কমলা। নিজের অজান্তেই মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সে। ওখান থেকে অনিশ এবং আদিনাথকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আদিনাথ তখন বলছে, আমাদের ফ্যামিলিকে লোকলজ্জার হাত থেকে বাঁচাও। অনিশ বলেছিল, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুনা তোমাকে কিছু বলেনি? দীপার ডাকনাম যে বুনা এতদিনে জেনে গেছে অনিশ। সে বলেছিল, না, লজ্জায় হয়তো বলতে পারিনি, কিন্তু আমার পক্ষে মুখ বুজে থাকা সম্ভব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থেমেছিল আদিনাথ। তারপর আবার শুরু করেছে, দীপা অন্তঃসত্ত্বা হয়েছে, তোমার সন্তান তার পেটে। মুহূর্তে মুখটা রক্তশূন্য হয়ে গেছে অনিশের। গল গল করে ঘামতে শুরু করেছিল সে। ভাঙা ভাঙা দুর্বল স্বরে বলেছিল, কি বলছেন আপনি? ঠিকই বলেছি। আদিনাথ সোজাসুজি অনিশের চোখের দিকে তাকিয়েছিল। অনিশ মুখ নামিয়ে নিয়েছিল। ঘামে তখন তার জামাটামা ভিজে গেছে। পুরনো বাড়ির সেই ছোট চাপা ঘরটায় তার দম যেন আটকে আসছিল। আদিনাথ এবার বলেছে, দেখো বাবা, মানুষের শরীরে কামের প্রবৃত্তি থাকবে, সাময়িক উত্তেজনায় সে কিছু একটা করে বসবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আর তাছাড়া যুবক যুবতীকে তো ঘি আর আগুনই বলা চলে। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তোমাকে বুনা আর তোমার সন্তানের দায়িত্ব নিতে হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।